বলছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাবো, দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, সেখানে সংবিধান নাই, থাকবো না সে দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের দিকে তাকাবে, যখন তার হাকার শুনে, যখন সে প্রশ্ন করে রাখবো আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারবে না। আমি যদি সুমন ভাইয়ের আত্মরাত ছুটি যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, তোমার না আসল চলো বিপদ, আসল যত হুমকি, যেমন দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হায়াতে গেছেন, যেদিন কথা বলার সাহস আছে কথা বলে যাবো। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সানজিদা, তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক, যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে, তখন মায়ের ডাক ছিল আশার স্থল, যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের শিখতে হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে। আমার বোন সানজিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকলে তারা আমাদের পাশে ছিল। যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে কিনা। তার পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ইউভেড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না, কিন্তু এখনো অনেক গুণ ভিক্টিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পর স্বাধীন বাংলাদেশে মানবতার জীবন যাপন। সবার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, এই বন্ধুদের জন্য কিছু করুন, এই ভাইদের জন্য কিছু করুন, এই পরিবারদের জন্য কিছু করুন। এই কয়েকটা গুতিগরি পরিবার এই মানব ইতিহাসের পরবর্তী হিংসতার শিকার, তাদেরকে এভাবে অসহায় ছেড়ে দেবেন না। আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন। আমি দেখেছি এক সাংবাদিক ভাইরা সবাই এসছে, কিন্তু হাজারো পরিবারকে তারপরে কেউ চেনেন না, তাদের কষ্ট কথা শোনার কেউ নাই, তারা ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনও উঠবেন না। তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, কিছু একটা করুন। আর যদি সরকার কিছু না করে, বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন, মানব সেবক আছেন দেশে দেশের বাইরে, এসব পরিবারকে ভুলে যাবেন না। তাদের সাথে যা করা হয়েছে, তারা এই দুনিয়ায় কোনো ক্ষতি করেন কোনোদিন সম্ভব না। হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আমাদের আস্থা রাখতে হবে। জুলাই যোদ্ধারা আমাদের আস্থার বেতন জীবন দিয়েছেন। যখন পুলিশ বাহিনী উধার হয়ে গেছিল, বাচ্চা ছেলে মেয়ে যাদের কি তার পিতামাতা তাদের কাছ থেকে কিছু আশা করে না, তার রাস্তা দিয়ে ট্রাফিক কন্ট্রোল করেছে। এই বাচ্চা ছেলে মেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশে যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য, যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য। আমার শুধু চিহ্ন মানুষ, আমার শুধু চিহ্ন কে নাগরিক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব এবং পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ দেখে যাবো ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি, বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছি, সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী সবাই আমাদের কে আমরা ভুলে যাই, আমরা মানুষ এবং নাগরিক। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে, এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে। এই এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না। একজন মানুষের অধিকার, সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক, সে যতই ক্ষমতাশীল দল হোক, সে যতই অধপত্যবাদী শক্তি হোক, আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না। এমন দেশ গড়ার কাজে আমরা আসুন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে